দর্শক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন আপডেট 24, সাথে আছি ফারাবি হাফিজ। অধ্যাপক আলী রিয়াজ, তিনি ডিস্টিংগুইশ অধ্যাপক রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আসলে আপনারা জানেন একটি পরিস্থিতিতে আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার আমরা পেয়েছি। শেষ পর্যন্ত বাংলাদেশ তিন দিন পর একটি সরকার পেল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। কেমন হলো এই উপদেষ্টা মণ্ডলী? আপনারা অনেক লেখালেখি করেছেন এবং যেটি বলছিলাম যে যেইভাবে সরকার তার ক্ষমতা হস্তান্তর করলো এবং তারপরে আসলে সাংবিধানিক অনেক কিছুই আসলে ভায়োলেশন হলো, তারপরে নতুন এক সরকার গঠিত হলো আজকে 17 সদস্যের একটি উপদেষ্টা কমিটি ডক্টর ইউনূসের নেতৃত্বে। সব মিলে আপনার প্রতিক্রিয়া যদি জানি। প্রথম বিষয় হচ্ছে ক্ষমতার কোনো হস্তান্তর ঘটেনি। ক্ষমতায় যারা ছিলেন, একটি স্বৈরাচারী শাসন বহাল ছিল। সেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বিক্ষোভের প্রতিমূর্তি হিসেবে, প্রতিফলন হিসেবে একটি গণ অভ্যুত্থান ঘটেছে। সেই গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতায় থাকা শেখ হাসিনা শেষ পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে পরিস্থিতি। এখন সেই পরিস্থিতির ফলে আপনি যদি একেবারে সংবিধানে বসে আলোচনা করতে চান, তাহলে দেখবেন যে হ্যাঁ, যেহেতু ক্ষমতার কোনো হস্তান্তর ঘটেনি, সেহেতু সাংবিধানিক এই পরিকাঠামো বা যেটা আছে তার মধ্যে আপনি হয়তো অনেক কিছুর উত্তর খুঁজে পাবেন না, পাওয়ার কথা নয়। তার অন্যতম কারণ হচ্ছে যে সামগ্রিকভাবে এটা মানে সাংবিধানিক বৈধতার ভিত্তিতে যে মানে ক্ষমতা তৈরি হচ্ছে বা সরকার তৈরি হচ্ছে তা কিন্তু নয়। এই যে একটা আপনি মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে একটি গণ অভ্যুত্থান। ফলে যদিও আমি দেখতে পাচ্ছি যে আসলে বর্তমান সংবিধানের আওতার মধ্যে এই রকম শপথ গ্রহণ হয়েছে, কিন্তু এগুলি আসলে কুটো তর্কের মধ্যে আমরা যেতে পারি। আমি সেটাতে যাব না এই কারণে আমি এই সরকারের বৈধতা দেখতে পাই হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে কারা সংযুক্ত হলেন, কিভাবে সংযুক্ত হলেন, এগুলি ব্যক্তির বিষয় নয় আমার কাছে, এই কারণে যে প্রথম এবং প্রধান প্রশ্ন যেটা আমার কাছে, হ্যাঁ, এই সরকারের লক্ষ্য কি, এটা সরকারকে স্পষ্ট করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে স্বৈরাচারী ব্যবস্থা তৈরি হয়েছিল তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি বিভিন্নভাবে। তার চেয়েও আমরা যারা কথা বলেছি বা আমি যেভাবে কথা বলেছি তার চেয়েও বড় রকমের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ। তারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন 15 বছর ধরে। এবং এই 15 বছর কেবল মানে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তো গত জুলাই মাস থেকে ঘটেছে তা নয়, ব্যাপক হারে ঘটেছে জুলাই মাস থেকে। কিন্তু আমাদের বিস্মৃত হলে চলবে না যে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ গত 15 বছরের মানুষ মারা গেছে, তাদের অবদানকে আমাদের ছোট করার কোনো কারণ নেই। কিংবা ধরুন গুমের শিকার হয়েছে, বিভিন্ন সময় আন্দোলনের চেষ্টার কারণে প্রচুর লোককে প্রাণ দিতে হয়েছে। আমাদের প্রত্যেকের এই অবদানকে স্বীকার করে নিয়েই বলতে হবে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেই অভ্যুত্থানের বৈধতার উপরে দাঁড়িয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তার কাছে আমাদের সকলের প্রশ্ন করা দরকার, জানা দরকার, বোঝা দরকার যে তারা কি করতে চান। কারণ জনগণের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, তার একটা আকাঙ্ক্ষা আমি দেখতে পাই। আমার বোঝাটা আমি বলি আপনাকে। আকাঙ্ক্ষাটা হচ্ছে এই যে একটি স্বৈরাচারের বদলে আরেকটি স্বৈরাচার নয়। কথাটা সহজ কিন্তু খুবই দুরূহ একটা কাজ, যে আপনি তাহলে ব্যবস্থাটা বদলাতে হবে। গত 15 বছরে যে স্বৈরাচারী ব্যবস্থা ছিল, আপনি বিশ্বাস করুন অথবা না করুন, হ্যাঁ, বাস্তবে আপনি যদি সংবিধান খুলে দেখেন, শেখ হাসিনা সংবিধানের মধ্যেই ছিলেন। বাংলাদেশের সংবিধানই স্বৈরাচার তৈরি করে, এই সংবিধানই স্বৈরাচার তৈরি করে। তাকে মানে দেবত্ব আরোপ করার কাজটা হয়তো দল করেছে, ব্যক্তি করেছে, এবং তার স্বৈরাচারী নিপীড়নের কারণে মানুষকে করতে হয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে করেছেন, কেউ কেউ অতি উৎসাহী হয়ে করেছেন, কেউ কেউ মানে অর্থবিত্তের জন্য করেছেন, প্রতিষ্ঠার জন্য করেছেন। কিন্তু সাংবিধানিক ভাবে আপনি যদি দেখেন যে ক্ষমতার এককেন্দ্রীকরণ, স্বৈরাচারী এগুলি ছিল, আছে। আপনি যেটি বলছিলেন যে একটি স্বৈরাচার থেকে আরেকটি স্বৈরাচারে যেতে চাই না, সেই ক্ষেত্রে আমরা আজকে কার যেন একটা লেখায় পড়ছিলাম, উনি বলছিলেন যদি এই মুহূর্তে
এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন তারাও যদি সব মিলিয়ে 2-3 মাসের মধ্যেও যদি একটা নির্বাচনের আয়োজন করে, দেখা যাবে যে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, দেখা যাবে তারাও 250-60 280টা সিটও পেয়ে যেতে পারে। যদি তাই হয় তাহলে তারাও তো তাদের মতো করে ঠিক ওই সংবিধানই তারা চাইবে যে আমরা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটাই ফলো করি। আপনি কি সেই দিকটাই ইঙ্গিত করলেন স্যার? আমি কোনো দলের নাম উল্লেখ করব না, জি প্রশ্নটা হচ্ছে দল নয়, এটাতে ABCDFG যে কেউ হতে পারে, প্রশ্নটা সেই জায়গায় নয়। তড়িঘড়ি নির্বাচনের ব্যাপারে আমার আপত্তিটা আমি পরে বলি, তার আগে একটু ব্যাখ্যা করি। একটি স্বৈরাচারের বদলে আরেকটি স্বৈরাচার এক দলের বদলে আরেক দল নয়, কথাটা ভুলভাবে ব্যাখ্যা হয়। সহজভাবে বলা হয় এক ধরনের চিপ, মানে সেন্টিমেন্ট এক্সপ্লেন, মানে এক্সপ্রেস করে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যে রাষ্ট্র কাঠামো তৈরি করেছেন, আপনি যে সংবিধান তৈরি করেছেন, সেইটার মধ্যেই এই ত্রুটিটা আছে। ত্রুটি মানে এটা একটা ভয়াবহ ত্রুটি। সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পদ বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে, আপনি সেটা বদল করার চেষ্টা করুন। সেটা বদল করতে হলে এই সংবিধানকে অক্ষুণ্ণ রেখে পারা যাবে আমি তা মনে করি না, আমি তা মনে করি না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যে অর্থনৈতিকভাবে লুণ্ঠনের অবারিত ক্ষেত্রে পরিণত হয়েছিল বাংলাদেশ, সেটার কারণটা কি? কারণটা হচ্ছে যে ক্ষমতার মধ্যে যে সেটেলমেন্টটা তৈরি করা হয়েছিল, যে রাজনৈতিক বন্দোবস্তটা তৈরি করা হয়েছিল, সেই রাজনৈতিক বন্দোবস্ত এরকম লুটপাটই করে, এর আর কোনো বিকল্প টিকল্প নাই। জি বুঝতে পেরেছেন? যে ফলে এগুলি নিয়ে আসেন কথা বলি, মানে কেবলমাত্র ওই যে কথার কথা, আওয়ামী লীগের বদলে বিএনপি, এই বাইনারির মধ্যে থেকে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হয়েছে। সেই জন্য আমার প্রশ্ন, যারা দায়িত্ব নিয়েছেন, অধ্যাপক ইউনূস এবং অন্যদের, তাদের কাছে আমার বিনীত প্রশ্ন, আপনারা কি করতে চান? জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে কাঠামোগত পরিবর্তন, সবটাই হবে না, এটা বিপ্লব নয়, কিন্তু যতটুকু হবে ততটুকু করতে, কতটুকু করতে চান, কতটুকু করবেন, সেটা আগে বলুন। কতদিন লাগবে সে প্রশ্ন ভিন্ন, জি প্রশ্ন হচ্ছে কি করতে চান। জি স্যার, সেই কতদিন লাগবে এই প্রশ্নটি আজকে ঘুরে ফিরে ছিল। আজকে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন অনেকের কাছে এই প্রশ্ন ছিল যে কতদিন লাগবে। সেই ক্ষেত্রে যারা ছাত্র আন্দোলন করলেন তাদের দাবি ছিল এইরকম যে এটা একটু লম্বা সময় ধরে হোক, কারণ অনেকগুলো সংস্কার দরকার। যে কাঠামোগুলো ভেঙে পড়েছে, যে ইনস্টিটিউশনগুলো, সরকারের বিচার বিভাগ বলেন, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, সব জায়গায় আসলে এমনভাবে ধসে পড়েছে বিষয়গুলো, সেগুলো ঠিক করতে একটু সময় লাগবে। সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে শুনবো। শুনুন একটু একটু, আমি তানজিম আছে ওনার কথা শোনার জন্য অপেক্ষা করি, কিন্তু তবুও আমি বলি যে ভেঙে পড়েছে বলছেন না, জি স্যার। এই সমস্ত শব্দ টব্দ নিয়ে আজকাল আমার একটু মানে কনসার্ন আছে। জি কিচ্ছু ভেঙে পড়েনি, ভেঙে ফেলা হয়েছে। জি এটা পার্থক্য আছে কিন্তু। জি জি এটা আকাশ থেকে পড়ে ভেঙে যায় নাই, এটা আপনার হাত থেকে পড়ে ভেঙে যাওয়া কাচের জিনিস নয়। গত 15 বছর ধরে একটি স্বৈরাচারী ব্যবস্থা, ব্যক্তি কেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন পরিকল্পনা করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। আসুন এই কথাটা খুব স্পষ্ট করে বলি, এতদিন যারা, আমি অনেকদিন ধরে বলছি, কেউ কেউ যদি না বলে থাকতে পারেন বিপদের পড়ার জন্য, কিন্তু এখন তো বলবেন যে এগুলি ভেঙে পড়েছে, হচ্ছে না, ও মানে এইভাবে করা যায়, এই ভাববাচ্চা কথাবার্তা বলার দিন শেষ করা দরকার আমাদের। খুব হয়তো সরাসরি কে করেছে, ব্যাপারটা কেন হয়তো স্যার, করেছে এগুলো আমরা বলি। আমরা সাংবাদিকতার ছাত্র হিসেবে ব্যাপারটা এরকম হয়ে গেছে, এটা বলতে বলতে হয়তো আমাদেরও মাথার মধ্যে এটা গেঁথে গেছে। এইটা আমাদেরও পরিবর্তন দরকার, বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এরকম হয়তো। স্যার, আমরা আপনার কাছে আরও উত্তর শুনবো, আরও কিছু প্রশ্ন আছে। আমি ডক্টর তানজিম উদ্দিন খান, আপনাকে স্বাগত জানাই। ডক্টর তানজিম উদ্দিন খান, আপনি যেহেতু আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন, শুরুতে ছোট্ট করে প্রতিক্রিয়া যদি জানান যে এই যে প্রথম আমরা দেখলাম যে 25 বছর থেকে শুরু করে 85 বছর পর্যন্ত একটা বয়সের মানুষ তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, সেটি আপনার কেমন লেগেছে সেটি ছোট্ট করে বলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এখন দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া একরকমের বেশ অতিরঞ্জিত করে দেখাচ্ছে যে বাংলাদেশে ব্যাপক রকমের সহিংসতা হচ্ছে, যে ঘর থেকে বেরোচ্ছে তার কাছে যে যা পারছে তার কাছ থেকে লুণ্ঠন করে নিচ্ছে, সংখ্যালঘুদের উপরে ব্যাপক রকমের হাজার হাজার লাখ লাখ সংখ্যালঘু ভারতের বর্ডারে চলে আসছে। এই যে অতিরঞ্জন, মানে এইটার উদ্দেশ্যটা কি এবং ভারতের সাথে আসলে এই মুহূর্তে সম্পর্কটা কী রকম হওয়া উচিত, এটি হচ্ছে মূল প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে কেমন হয়েছে এই কমিটি, এই নতুন সরকার। প্রথমে হচ্ছে আমি
যারা দায়িত্ব নিলেন তাদের অভিনন্দন জানাতে চাই, এবং একটা পরিবর্তিত পরিস্থিতি এবং যেই পরিবর্তনটা দেখলাম এটা বাংলাদেশের জন্য একেবারে ভিন্নতর একটা অভিজ্ঞতা। প্রথম বিষয় হচ্ছে যে এই আন্দোলনটার যে সাফল্য এসছে কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসলে হয়নি, একেবারে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা হয়েছে এবং আচমকা এটা ঘটেছে। মানে এটা যে ওয়েল ডিজাইন কিছু ছিল কিংবা অনেক দিনের রাজনৈতিক আন্দোলন মানে সংগঠিত হওয়ার মধ্য দিয়ে এই পরিবর্তনটা হয়েছে, বিষয়টা এমন না। একটা এক দফা বিশেষ করে তাদের যে কোটা সংস্কার যে আন্দোলন সেটাকে ঘিরেই হয়েছে, এবং যেভাবে ধর্ম নিপীড়ন করে এই আন্দোলনটাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, সেই নিশ্চিহ্ন আসলে মানুষকে করেছেন, সাধারণ মানুষকে করেছেন। এবং এখানেও যেভাবে ওনারা নিশ্চিহ্ন করতে চেয়েছেন, এখানে এই নিশ্চিহ্ন করার প্রক্রিয়াটাকে আপনি কোনো বিভাজন রেখা টানতে পারেন না। এখানে আওয়ামী লীগের মানুষও মারা গেছে, এখানে বিএনপির মানুষও মারা গেছে, এখানে শ্রমজীবী মানুষও মারা গেছে, এখানে শিশুরাও মারা গেছে, কিশোররাও মারা গেছে। এবং এইভাবে গুলি করে হত্যা করা এবং মানুষের ট্যাক্সের টাকায় কেনা হেলিকপ্টার, গুলি, ড্রোন, কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড অনেকটা শাপলা চত্বরে যে উপায়ে দমন করা হয়েছিল স্থানীয় পর্যায়ে, সেটারই একটা জাতীয় পর্যায়ে আমরা একটা রেপ্লিকেশন দেখলাম। এবং একটা রাষ্ট্র কি রকম দমন নিপীড়ন চালাতে পারে, যেটা দেখলে মনে হয় যে বিদেশি কোনো আগ্রাসী শক্তি হয়তোবা বাংলাদেশ রাষ্ট্রকে আক্রমণ করেছে। এবং এটাই কিন্তু আন্দোলনকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। এবং যে আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, সেটা শেষ পর্যন্ত এক দফা আন্দোলন পরিণত হলো। সেটা হচ্ছে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। এবং সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এইখানে একটা সম্পূরক প্রশ্ন একটু জিজ্ঞেস করি। আমি শেষ অনেকেই করে বলছেন, তারপর সম্পূর্ণ প্রশ্নটা হোক। হ্যাঁ, আমি শেষ করি। জি জি জি, তার মানে হচ্ছে এইটা সবাই যে খুব পরিকল্পনা করে খুব রাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে করেছে তা না। একটা আন্দোলন একটা মোমেন্টাম তৈরি করেছে, মানুষ নিজ অস্তিত্বের তাগিদে তার বেঁচে থাকাটা নিশ্চিত করার তাগিদে হচ্ছে সবাই কিন্তু একসাথে এটা অংশগ্রহণ করেছে, এবং এটা একটা সাধারণ চরিত্র তৈরি হয়েছে, যার জন্য এই আন্দোলনটাকে কোনো রাজনৈতিক দলের একক রাজনৈতিক দলের সাফল্য কিংবা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এটা হয়েছে মানে সনাতনী ভাবে, সেটা কিন্তু এবার ঘটেনি। তার মানে এই ভিন্ন চরিত্রটা আমরা রিফ্লেকশন আসলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি সেটার একটা আমার কাছে মনে হয় যে একটা পরিপূর্ণ প্রতিফলন থাকা উচিত ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই জায়গায় কিছু ঘাটতি আছে। এবং বিশেষ করে যদিও আমরা ওই আন্দোলনের নেতৃস্থানীয় দুজনকে আমরা দেখেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে এই নেতৃস্থানীয় দুজন কিন্তু আবার যারা এই আন্দোলনে খুব সক্রিয় ছিল, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির একটা অংশ কিংবা যে দুজন আছে আসিফ এবং নাহিদ, তাছাড়া তো এদের অনেক সমন্বয়ক ছিল। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটি এই আন্দোলনে কিন্তু সক্রিয়তাটা আসলে ওই অর্থ ছিল না রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার ক্ষেত্রে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সেই রাজনৈতিক পরিবেশটাই বিরাজ করেন ছাত্রলীগের তাণ্ডবের কারণে। কিন্তু যেইটা নতুনত্ব, যেটা আগে কখনো আমরা ভাবিনি, আমরা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একভাবে দেখতাম, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলাই কিন্তু এই আন্দোলনের মোমেন্টাম তৈরি করেছে। বিশেষ করে আমরা নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, ইস্ট ওয়েস্ট এরকম যে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং তারা কিন্তু অনেক বেশি আত্মহত্যা দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির যত না ক্যাজুয়ালিটি তার চেয়ে কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটি, ইভেন আপনার এই যে ইসলামিক যে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি আছে তাদেরও কিন্তু মৃত্যুর যদি আমরা সংখ্যা দেখি তাদের কাউকেও পাওয়া। কিন্তু এই এই যে একটা ধরেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আলী রিয়াজ স্যার বললেন যে এটার বৈধতাটা হচ্ছে গণঅভ্যুত্থান, এবং এই বৈধতাটা নিশ্চিত করার জন্য যেই বৈশিষ্ট্য থাকা উচিত ছিল কিংবা এই গণঅভ্যুত্থানের যে চরিত্রটার প্রকাশ থাকা উচিত ছিল রিপ্রেজেন্টেশনের দিক থেকে, সেটার আমি বলবো যে ঘাটতি তো আছেই খানিকটা। যার ফলে এটা নিয়ে আশাবাদ আমরা যেমন ব্যক্ত করতে পারি, তেমনি কিছু উদ্বেগের জায়গা তো থেকেই যায়। কারণ আর এই ধরনের যখন অন্তর্বর্তীকালীন সরকার করা হয়, আমাদের এর আগেও আমরা হয়েছে 1990-এর পরে, কিন্তু সেটার একটা প্রেক্ষাপট ছিল এবং সেখানে প্রতিষ্ঠানগুলো কম বেশি মানে সক্রিয় ছিল। কিন্তু এবার আমরা বিশেষ করে শেখ হাসিনার মানে পতনের মধ্য দিয়ে কিংবা তার পদত্যাগের মধ্য দিয়ে
যেটা লুকিয়ে রাখা হয়েছিল, আড়াল করা হয়েছিল উন্নয়নের নামে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেটা স্যারও বলুন, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার আয়ত্তে নিয়ে আসা হয়েছিল। এবং ওই ব্যক্তির ইচ্ছাটাই, এবং অনেকটাই আই এম দ্য স্টেট, ওই পর্যায়ে উনার ইচ্ছাটাই মূল ছিল যে উনি কাকে রাখবেন, কাকে রাখবেন। এবং উনি সব সময় যিনি আসলে প্রশ্ন করতে পারেন, যিনি আসলে সমালোচনা করতে পারেন, যার মেধার পরিচয় দিতে পারেন, এরকম কাউকে কিন্তু প্রতিষ্ঠানগুলোতে রাখেনি। একমাত্র আপনার ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে আনুগত্য। এই আনুগত্য দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়েছে, এবং আনুগত্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে কি ধরনের বিপদ তৈরি হয় উনি চলে যাওয়ার পর কিন্তু আমরা টের পাচ্ছি। এবং আমাদের চারদিকে যা কিছু করছে, উনার যে তৈরি বাংলাদেশ 15 বছরে, সেটার একটা পূর্ণ বিকাশ আমরা এই মুহূর্তে দেখছি। এবং এটা হওয়াটাই অস্বাভাবিক কিছু না। যেই অবস্থায় আমরা নিয়ে গেছিলাম, এখন সেই অবস্থায় আমরা পূর্ণাঙ্গ একটা প্রকাশ আমরা দেখছি। জি, জি। অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর তানজিম যেটি বলছিলেন একটু মাঝখানে বললেন যে যাদের আন্দোলনের ফসল আজকে এই যে নতুন অন্তর্বর্তী সরকার, এই আন্দোলনের ফসল অনেকেই এই মুহূর্তে এইরকমও বলছেন যে সেই আন্দোলন যারা নিয়ে আসলো দেখা যাচ্ছে সেটি হাতছাড়া হয়ে যাওয়ার অনেক ভয় জেঁকে বসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কিংবা নতুন যারা আসলে ক্ষমতার কাঠামোর বাইরে ছিলেন এত বছর, 16-17 বছর ধরে, তারা নতুন করে এসে সেই দেখা যাচ্ছে সেই আবার সেই ফুটপাত দখল, আবার ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল, সেই জায়গার সেই চিত্রটা আবার মনে হচ্ছে সামনে চলে আসে। এইরকম কি কোনো শঙ্কা আপনি আছে বলে মনে করেন? শঙ্কা আছে, যে কোনো সম্ভাবনার মধ্যেই তো শঙ্কা লুকিয়ে থাকে। সম্ভাবনা হয়ে ওঠে যদি যখন সে সংখ্যাগুলোর চেয়ে উতরে যেতে পারে, তাই তো? তাহলে বড় মাপে কি সম্ভাবনা আছে, সম্ভাবনাটা তৈরি হয়েছে, সম্ভাবনাটা অনেক রক্তপাতের মধ্য দিয়ে তৈরি হয়েছে, প্রাণনাশের মধ্য দিয়ে তৈরি হয়েছে। তো তার মধ্যে কিছু কিছু সংখ্যার জায়গা থেকে গেছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই যে তানজিম যেটা বললেন যে পুরো রিফ্লেকশনটা হয়নি, এটা আমারও মনে হয়েছে হয়নি। তারপরে আমি আবার এটা একটা ক্যাভিয়েট, এটা একটা ফুটনোট দিই। ফুটনোটটা কি জানেন? এটা তো কয়েক ঘন্টার ব্যাপার হলো। এটা যে এখানে এরকমই থাকতে হবে তার তো কোথাও তো লেখা নেই, জি, তাই না? জি, যে ঠিক এরকমই থাকতে হবে, 16 জনই থাকতে হবে, বা একজন যুক্ত হলে তিনি আর কোনো অবস্থাতে সরে যেতে পারবেন না, এমন কোনো ব্যবস্থা নাই। জি, তো যদি না থাকে তাহলে বলুন, আমরা মানে ক্রিটিক্যালি দেখি যে কোথায় এই যে যে যেই যেই মানে ইনএডিকুয়েসির কথা তানজিম বললেন, সেই ইনএডিকুয়েসিটা কোথায় সেটা আমরা এখন স্পষ্ট করে বলতে শুরু করব। যে জি, এগুলি হচ্ছে ইনএডিকুয়েসি, সেগুলি অ্যাড্রেস করতে হবে। আর আপনি ওই যে ফুটপাত দখলের কথা বললেন না, জি, ফুটপাত দখলের এইটা বন্ধ করার দায়িত্বটা সরকারের। এখন যারা সরকার আছে তার জন্য যা যা প্রয়োজনীয় তাদেরকে করতে হবে। এইটার কোনো রাজনৈতিক বিবেচনা যদি আজকে তৈরি হয় তাহলে এই এত অর্জনের কিছুই থাকলো না। কিন্তু মানে ফুটপাত দখল বলতে আমি বলছি যে আপনি কালচারটার জায়গায় স্ট্রাইক করুন, মানে যে রাষ্ট্র তার মতো করে স্বাধীনভাবে ইসে করবে আর কি। হ্যাঁ, আমি মানে কথার কথা বলি আর কি। আগামীকাল ঢাকা পথে এমন অবস্থা হওয়ার কথা, যদি এই যে ক্যাবিনেটের যারা মেম্বার তাদের গাড়িও যদি রেড লাইট ক্রস করে, তাহলে যেন পুলিশ তাকে ধরে ফাইন করে দিতে পারে। জি, এটা তো তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? জি, তিনি যেন না বলে যে আমি তো অমুক। আপনার অমুক ঠিক আছে, আপনার কিন্তু এই টিকিটটা ধরা দেওয়া হলো, এটা আপনার ফাইনটা দিয়েছেন। হ্যাঁ, লোক পাঠিয়ে দেবেন না আপনি নিজে যাই দেবেন, সেটা আপনার ব্যাপার। আমার কথাটা হচ্ছে যে এই সরকারের এই যে আকাঙ্ক্ষার কথা বলছি আমরা, অসম্পূর্ণতার কথা বলছি, কিসের বিবেচনায় বলছি আপনি বলুন? আমি এই বিবেচনাটা জানতে চাই এক্ষুনি। মানে আপনি আমাকে ধরতে পারেন যে 3 ঘন্টা হয় নাই, 4 ঘন্টা হয় নাই, আপনি এখনই এত চাইতে শুরু করেছেন কেন? চাইতে শুরু করেছি এই কারণে যে একটা জরুরি পরিস্থিতির মধ্যে আছি আমরা। অনেক রক্তপাতের মধ্য দিয়ে যে একটা জরুরি এবং বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করার লোক আছে। ক্ষমতা থেকে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা আসলে ক্ষমতায় প্রত্যাবর্তন করার আগেই তাদের তো ক্ষমতায় প্রত্যাবর্তনের স্বপ্ন থাকবেই। অস্থিতিশীলতার মানে নীল নকশা যদি থেকেও থাকে, আমি খুব বিস্মিত হব না, এবং তার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, এই সরকারকে, এই কাঠামোকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, তাতে পরোক্ষভাবে পূর্ববর্তী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক ধরনের বৈধতা তৈরি হয়, এক ধরনের মানে ওইটা খারাপ ছিল না এরকম জি, কথাবার্তা হয়। জি,
সেগুলি বিবেচনা করতে হবে। জি ফলে আমি কিন্তু আজকে আমার চাওয়া কি জানেন, মানে আপনি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, আমার চাওয়াটা আমি খুব স্পষ্ট করে বলি। জি আমি দেখতে চাই যে তারা বলুক, এই 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 সকলে মিলে, আমি বুঝতে পারি সকলে নিশ্চয়ই একত্রে বসেন নাই, হয়তো এখন বসছেন, কিন্তু সকলে মিলে বসে এই ক্যাবিনেট আমাদেরকে বলুক তারা কি করতে চায়। এটা তো আরেকটা ইসে না, এটা 2006 সাল নয় যে আপনি কয়েকটা লোককে নিয়ে আসলেন, একত্রে বসলেন, মানে সচিব বদলালেন, এই করলেন ওই করলেন, সেটা করলে তো হবে না। এই জন্য বাংলাদেশের এত বড় আন্দোলন হয়নি, এত বড় গণভ্যুত্থান হয়নি। একটা সুনির্দিষ্ট স্পষ্ট থাকতে হবে। ছাত্ররা তো আমাদেরকে কিছু বলেছিল, সবটা বলে নাই ছাত্ররা। তাহলে ঠিক আছে, বলে নেই, এখন তারা বলুক, তাদের ওই ওই ক্যাবিনেটের মধ্যে বলুক তারা কিভাবে নির্বাচন করেছেন, কাদেরকে নির্বাচন করেছেন, তাদের সাথে নিশ্চয়ই তাদের আলোচনা হয়েছে। আমি এখন বসে আছি এই জন্য যে আমাদেরকে বলুক যে আমরা এই করতে চাই, আসেন আমরা সকলে মিলে করি। শতকরা 100 ভাগ তার সঙ্গে আমি একমত হব না, হব না। হব না বলেই তো এই মানে গত 15 বছর ধরে সংগ্রামটা করেছি যে একমত হইতে হবে না, আমাকে যেন জোর করে কেউ একমত না করে। তো প্রশ্নটা হচ্ছে যে বলুন, তারপর আমরা ঠিক করবো। এখন যারা ওই যে 3 মাস হবে, 6 মাস হবে, 9 মাস হবে, এই সমস্ত আলোচনা শুরু করেছেন, জি তারা আসলে এই আন্দোলনের, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মর্মবাণী বিন্দু বিসর্গ বোঝেন নাই, জি বিন্দু বিসর্গ বোঝেন নাই। আমি একটু ক্ষুব্ধ স্বরে কথা বলছি আজকে। জি কারণটা হচ্ছে কি জানেন, ক্ষুব্ধ হওয়ার কারণটা হচ্ছে এই যে আপনাকে স্পিরিটের দিক থেকে তো বুঝতে হবে যে আপনি কি করতে, মানে কি নিয়ে কথা বলছেন। একটা জি নির্বাচন নিয়ে কথা বলছেন, নাকি আসলে একটা সামগ্রিক পরিস্থিতিতে একটা সংস্কার, রাষ্ট্রকে বদল করা, সংবিধান প্রতিষ্ঠানগুলোকে জি দাঁড় করানো, সেগুলোর কথা বলছেন। জি এখন জি যদি বলেন আমরা আমরা স্যার আমরা আবার আসবো। অনেকগুলো বিষয় আছে। একটি হচ্ছে প্রশাসনিক যে ব্যবস্থা সেটি ভেঙে দেয়া হয়েছে। পুলিশের যে অবস্থা, পুলিশের যে মনোবল, তাদের সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, নতুন করে তাদেরকে আসতে বলা হচ্ছে। এই যে শৃঙ্খলা যে জায়গাটা, স্যার এই বিষয়টা নিয়ে আপনার কাছে শুনবো। আর ডক্টর তানজিম, আপনার কাছেও অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এটি শুনবো। একটা ছোট্ট বিরতির সময় আছে দর্শক, আমরা ছোট্ট বিরতির পর আসছি ফিরে। আপডেট 24 দেখছেন দর্শক। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র, এবং ডক্টর তানজিম উদ্দিন খান, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা যেখানে ছিলাম, ডক্টর তানজিম, আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে একটু বলেন। আপনি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন, সরকারের এই মুহূর্তের একটা বড় রকমের একটা চ্যালেঞ্জ দেখছি যে বাইরের কোনো, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে মিডিয়াতে এই প্রশ্নটি আগেও ছিল, ওই উত্তরটা আসলে আমরা আপনার কাছ থেকে নিতে পারিনি, যে তারা এত অতিরঞ্জিত দেখাচ্ছে একটি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশ, হয়ে গেছে এরকম একটা বিষয়, সেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, হামলা, এবং তারা নাকি লাখ লাখ মানুষ ভারতের বর্ডারে চলে গেছে। এই বিষয়গুলো আসলে কি উদ্দেশ্যে তারা এরকম করছেন, এবং এখনই বা কি করা উচিত নতুন সরকারের? একটা বিষয় হচ্ছে যে এটা তো খুব পুরনো প্রচারণা, যে আগে যারা সরকারে ছিলেন, শেখ হাসিনা, ওনারা তো সরকারকে সরকার হিসেবে দেখতেন না, এক ব্যক্তিকেই সরকার মনে করতেন, যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। এবং যেহেতু শেখ হাসিনার এখন অনুপস্থিতি, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক চাপ তৈরি করার জন্য এটাকে একটা জঙ্গি রাষ্ট্রের আদল দেয়া। এই প্রয়োজনটা কিন্তু আছে কারো কারো। এবং বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক যদি দেখি, ওই যে আমি বলছিলাম স্বায়ত্তশাসনের, আমরা অফলাইনে আয়ত্তশাসন, বাংলাদেশেও ওরকম একটা কোট আনকোট এই ধরনের একটা বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বটা একটা সুগার কোটিং, কিন্তু ওই বন্ধুত্বের নিচে কিন্তু ওই একই আয়ত্তশাসন। এবং তাতে বিশেষ করে ভারতের যে জাতীয় স্বার্থ বিবেচনায় ওদের যতগুলো প্রয়োজন, সবগুলো প্রয়োজন কিন্তু তারা খুব সহজে মিটিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় যে প্রয়োজনগুলো, সেগুলো কোনো কিছুই কিন্তু আমরা ওই অর্থে আদায় করতে পারিনি। এবং সর্বশেষ যে আমরা রেল ট্রানজিটের ইস্যুটাও দেখলাম, আমরা পোর্টের ইস্যুগুলোও দেখলাম, যার ফলে বাংলাদেশের এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে, যদিও আমরা অনেক সময় বলি যে মর্যাদাপূর্ণ সম্পর্ক দুটা দেশের, সেই মর্যাদাপূর্ণ সম্পর্কটা আড়ালে খুব গুরুত্বপূর্ণ ছিল আসলে এক রেজিমের সাথে ভারতের সম্পর্ক। এবং এই সম্পর্কটাকে তারা চিরস্থায়ী মনে করছিল,
বিশেষ করে আমরা জানি বাংলাদেশের যে এই যে নির্বাচনী ব্যবস্থা যেভাবে ভেঙে ফেলা হয়েছে এবং যে ধরনের বৈধতার সংকট যারা ক্ষমতায় ছিলেন, সেই বৈধতার সংকট যেহেতু ছিল, যেহেতু নির্বাচনই নেই, সেই ক্ষেত্রে ভারতের সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং এই সমর্থনটা আদায় করার জন্য কিন্তু ভারতের কাছ থেকে, ভারতের দিকে যারা এই সরকারে ছিলেন, আমি রাষ্ট্রের কথা বলছি না, এই সরকারে ছিলেন, ভারতমুখী, এবং ভারতমুখীটা অনেকটাই ওই যে একটা আয়ত্তমুখী আর কি। আমরা ভারতের দিক থেকে আয়ত্তে, এবং এরকম একটা অবস্থায় এটাকে আসলে বন্ধুত্বের সুগার কোটিং করলেও এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। ভারত তার ইচ্ছাগুলো সহজে পূরণ করতে পারছিল, বিশেষ করে এই বৈধতার সংকট এবং নির্বাচনী ব্যবস্থা না থাকার কারণে। কারণ তাকে ক্ষমতায় থাকতে গেলে ভারতের কাছ থেকে সম্মতি, তার বৈধতাটা নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ ছিল। যার ফলে এখন যেহেতু নেই, সেই জন্য তাদের স্বার্থগুলো কিন্তু অনেক বেশি এখন ঝুঁকিপূর্ণ, যে স্বার্থগুলো শেষ পর্যন্ত রক্ষা করা যাবে কিনা। এখন এই স্বার্থগুলো যেহেতু রক্ষা করা যাচ্ছে না, যারা এখন নতুন ভাবে এসছেন রাষ্ট্র পরিচালনার জন্য, তাদের বৈধতার সংকট তৈরির একটা চেষ্টা, এবং এই চেষ্টার একটা অংশ হতে পারে এখন যা আমরা দেখছি। এবং আপনি খেয়াল করে দেখেন যে যখন আপনার প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে যখন আপনাদের যে সেনাপ্রধান যখন পলিটিক্যাল পার্টির নামগুলো উচ্চারণ করছিলেন, একটা যোগাযোগটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেল, নেটওয়ার্ক কি বিচ্ছিন্ন হয়ে গেল? আমরা আবার আসবো। ডক্টর আলী রিয়াজ, আপনি কি এই বিষয়টা নিয়ে একটু বলবেন যে ভারতের সাথে সম্পর্ক এখন যে জায়গায় গেছে, তার কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখলাম ব্যাপক ভারতীয় পণ্য বর্জন নিয়ে ক্যাম্পেইন চালানো নিমন্ত্রণ পাওয়ার হয়েছে। কথা না। যে তানজিম একটা ফেরত অবস্থা আসছে, শেষ বাংলাদেশে পর্যন্ত আসলে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের চাইতে জামাতে ইসলামের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। এরকম একটা আসলে ইমপ্রেশন আমার কাছে মনে হচ্ছে, জেনে হোক কিংবা না জেনে হোক, কিন্তু একটা ইমপ্রেশন কিন্তু দেওয়ার চেষ্টা হয়েছে। এবং একইভাবে আমরা যে আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণগুলো দেখলাম, এই আক্রমণগুলো অবশ্যই এটাকে বলার অপেক্ষা রাখে না, কিছু মানুষ তো আছেনই, জি। এবং যারা ধর্মকে মানে একেবারেই একটা অন্যভাবে ব্যবহার করতে চান, তাদের এই প্রচেষ্টাটা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং জি। অনেকেই এইসব কর্মকাণ্ডে লিপ্ত আছেন, কিন্তু এটাকে ভারতীয় মিডিয়া যেভাবে সামনে এনেছে, এবং সেই মিডিয়া সামনে আনার প্রক্রিয়াটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের এই ইমেজটা, যেটা আমি বলছিলাম শুরুতে, যে আসলে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, এটাকেই গ্লোবাল অডিয়েন্সের কাছে প্রচার করার একটা প্রবণতা থাকতে পারে। তো সেই জন্যই হয়তোবা এভাবে আমাদের একটা ভাবমূর্তি তৈরির চেষ্টা করে থাকতে পারে কেউ। আচ্ছা, কিন্তু স্যার আপনার কাছে আসতে চাই একটু, অধ্যাপক আলী রিয়াজ স্যার। তানজিমের কথার সাথে একটু যুক্ত করি, যদি আমাকে অনুমতি দেন। হ্যাঁ, সেটা হচ্ছে উদ্দেশ্যটা তাই, এটা নিয়ে ভারতীয় স্ট্যাবলিশমেন্টের উদ্দেশ্যটা খুব স্পষ্ট, বুঝতে পেরেছেন? স্পষ্ট হচ্ছে যে এক ব্যক্তির সাথে তাদের এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে রাষ্ট্র থেকে রাষ্ট্র পর্যায়ে না থাকার কারণে। যেটা তানজিম বলেছেন, সুবিধাগুলি সবই নিয়ে গেছে, কারণ একটা যার আসলে ম্যান্ডেট নাই, তো ম্যান্ডেট না থাকলে কি হয়, দুর্বল থাকে লোক। আপনি দেখুন, যে কোনো ম্যান্ডেট ছাড়া সরকার বিভিন্নভাবে দুর্বল থাকে। সে ঘরের ভেতরেও দুর্বল থাকে। ওই পুলিশ এটা ব্যাংক চায় তো তাকে দিয়ে দিতে হবে, তো ও অমুককে তমুকটা চায় দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ব্যবসায়ীরা চায় যে টাকা পয়সা নিয়ে ফেরত দেবে না, দিয়ে দিতে হয়। কারণ ওগুলি একটা বৈধ সরকার না হলে যা হয় আর কি, নৈতিকভাবে বৈধতা নেই। তো ভারতের ক্ষেত্রে ভারত এই ইমেজটা তৈরি করতে চায়, আর এই আর্গুমেন্টটা জাস্টিফাইড যে এই অঞ্চলে তার কর্তৃত্ব এবং আধিপত্য প্রতিষ্ঠা করা দরকার, এই কারণে যে না হলে এইরকম পরিস্থিতি তৈরি হবে। মানে এটা বৈশ্বিকভাবে বাংলাদেশকে যেমন দুর্বল করে, তাতে এবং অন্যদের কাছে যাতে গ্রহণযোগ্যতা না থাকে, তারা যেন উদ্বেগের সাথে দেখলে কি হবে, তারা কর্তৃত্বটা করতে পারবে, ভারত কর্তৃত্ব করতে পারবে এবং অন্যদের বোঝাবে, দেখো দেখো, আহ, আমরা যদি কর্তৃত্ব না করি, এই যে হাসিনার উপর আমরা কর্তৃত্ব করতাম, তখন তো জঙ্গি ছিল না, এখন দেখো জঙ্গি হয়ে গেছে। এইগুলি হচ্ছে প্রবণতা। এগুলির
দুর্ভাগ্যজনক বিষয়টা কি জানেন? দুর্ভাগ্যজনক হচ্ছে ভারতে যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন তাদের এক বিশাল অংশ এগুলো বিশ্বাস করে। মানে আমি খুব বিস্মিত হই আর কি। মানে আচ্ছা, এগুলো বিশ্বাস করেন, ওনারা কিন্তু কিন্তু বিশ্বাসই এত করেন। এত এত পাওয়ারফুল প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে এই যে তার পণ্য বর্জনের বিভিন্ন রকমের ক্যাম্পেইন চললো, এবং বাণিজ্য ঘাটতি যেই পরিমাণ ভারতের সাথে বাংলাদেশের, ছোট দেশ বাংলাদেশ, তার সাথে তো আসলে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা তো বাংলাদেশের নাই। সেই ক্ষেত্রে পলিসি এখন কি হবে? নতুন সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ কিনা? আমি একটু বলি, মানে এই এই শেষের বাক্যটা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে। প্রতিযোগিতা করার সক্ষমতা নাই, এটা আমার কাছে মনে হয় দুই রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে তানজিম, আপনি এটা ধরে খুব ফেলছেন, নাহলে আমি ধরতাম আর কি। খুবই বিপজ্জনক উচ্চারণ। জি, আপনি সক্ষমতাটাকে আসলে আপনি কিভাবে ডিফাইন করেন? রাষ্ট্র বড় না ছোট সেটা দিয়ে আসলে সক্ষমতা নির্ধারিত হয় না। সক্ষমতা নির্ধারিত হয় আপনার জাতীয় স্বার্থগুলোকে আপনি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারলেন কিনা, এবং এই জাতীয় স্বার্থ অর্জনের জন্য আমার বার্গেনিং টুলগুলো আমি সুনির্দিষ্টভাবে অর্জন করতে পারলাম কিনা। এখন আমার যে বার্গেনিং টুলগুলো ছিল, সেই বার্গেনিং টুলগুলোকেই তো আপনি আগেই হচ্ছে আপনি আত্মত্যাগ করে দিচ্ছেন। যেটা নিয়ে আপনি বার্গেন করে আপনার জাতীয় স্বার্থ আদায় করবে, সেটাকেই তো আপনি জলাঞ্জলি, মানে আপনি উৎসর্গ করে দিচ্ছেন। তাহলে আপনার সক্ষমতা, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সক্ষমতা প্রকাশের মানসিকতা আছে কিনা, সেই ব্যক্তিত্বটা ওই রাষ্ট্রের আছে। এখন আপনি শুধু আনুগত্যের উপর ভিত্তি করে যেমনি আপনি অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা তৈরি করেছেন, ঠিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একই রেপ্লিকেশন, উল্টোটা। আপনি অভ্যন্তরীণ ভাবে আপনার মানুষের কাছ থেকে আনুগত্য চেয়েছেন, আবার এক্সটার্নালি আপনি একই আনুগত্য আপনি প্রকাশ করেছেন একটা রেজিমের প্রতি। একটা, আমি রাষ্ট্র ওই অর্থে বলছি না, কারণ রাষ্ট্র ওই রেজিমকে পরিপূর্ণ হয়ে আপনার ইয়ে করে না, মানে প্রতিফলন করে না। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ব্যক্তি আরেক রেজিমের সাথে ওই একই উল্টো আনুগত্য আর কি। এখানে জি, আনুগত্য আপনি চান, আর ওখানে আনুগত্য প্রদান করেন। বিষয়টা এরকম একটা হচ্ছে, যার ফলে আপনার সক্ষম কি সক্ষম না এটা বোঝার তো উপায় নেই। যার জন্য আমরা যখন এই কথাগুলো বলি, তখন এটা খুব বিপজ্জনক হয়ে যায়, এবং এটা আমরা ধরেই নেই যে আমরা আসলে এখন অক্ষম কি করবে, নিজে সবকিছু জলাঞ্জলি দিবে, উৎসর্গ করে দিবে। তো আচ্ছা, এই অক্ষমতা তো অন্য কিছু। জি, আপনি, আমি বলি, ধরেন এই যে সক্ষমতার প্রশ্ন, রাষ্ট্রের সক্ষমতা কি দিয়ে তৈরি হবে? তার জাতীয় স্বার্থ দিয়ে তৈরি হবে, তার মানব সম্পদ দিয়ে তৈরি হবে, তার সুনির্দিষ্ট লক্ষ্য দিয়ে তৈরি হবে। ভূগোল একটা বিষয়, মানে টিরানি অফ জিওগ্রাফিতে বিশ্বাস না করাই ভালো। এই পৃথিবীতে এখন আর টিরানি অফ জিওগ্রাফি খুব কাজে টাজে দেয় না। কারণ আপনার ঘরের মধ্যে বসে, এই যে দেখুন, আপনার সাথে আমি কথা বলছি হাজার হাজার মাইল দূর থেকে, তো আমরা তো বাণিজ্যও করতে পারতাম, পারতাম না? তাতে আপনার টাকাও হইতে পারতো, অথবা আমিও তো ফলে এখন আর এই যে শুধুমাত্র মানে ভৌগোলিক ভাবে মানে সারাউন্ডেড, এই 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 জুজু, এই এই গল্প নিয়ে লাভ নেই। বাংলাদেশে আবার বে অফ বেঙ্গল বলে একটা ব্যাপার আছে, ওইটার ব্যবহার করতে পারলেই যথেষ্ট। হ্যাঁ। আর সক্ষমতা আমি অর্জন করার জন্য, যেটা তানজিম বলেছেন তার সঙ্গে 110 ভাগ একমত। আপনি সক্ষম হবেন কখন? যখন আপনি প্রথমে ভাববেন যে আমি সক্ষম, আমি করতে পারি। বাংলাদেশ পারবে না কেন? আমাকে একটু বোঝান। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতা মানে অর্জন করা গেছে, তাই না? এবং আমরা তো সাফল্য অর্জন তো করছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের সাফল্যের তো মানে আপনি যদি মানে সরকারি সব কথাবার্তা গাল গল্পগুলি বাদ দেন, মানুষের সক্ষমতা দেখুন না, তাই না? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করার কাজটা তো করে ফেলতে পারেন। এটার জন্য তো আপনি অমুক ভারতের কাছে যেতে হবে, আমেরিকার কাছে যেতে হবে, ও তার কাছে যেতে হবে, আমার সক্ষমতা নেই, এই করো সেই করো, কিচ্ছু লাগে নাই তো। আমরা ভেবেছি পারবো, পেরেছি, পারা যায়, জি, আপনাকে পারতে হবে। স্যার জি, আমি একটু যুক্ত করি, একটু জি, এর সাথে একটু যুক্ত করি, মানে যেহেতু সক্ষমতার প্রশ্ন আসছে, আপনি খেয়াল করে দেখেন আমাদের প্রশাসনিক ব্যবস্থা তো এখন নাই, পুলিশি ব্যবস্থা নাই, ট্রাফিক ম্যানেজমেন্ট নাই। এখন এই কাজগুলো কিন্তু ছোট ছোট শিশুরা করছে, তাদের কোনো প্রশিক্ষণ নাই। এবং আপনি 2018 নিরাপদ সড়ক আন্দোলনের আরেকটা আমরা বড় পরিসরে কিন্তু দেখছি। তার মানে সক্ষমতা যে পোটেনশিয়ালটা, সম্ভাবনাটা কিন্তু খুব শক্তিশালী ভাবে আছে। কিন্তু এই সম্ভাবনাটাকে বাস্তবায়নের জন্য যেই ধরনের আমার
অবকাঠামোগত ভাবনা দরকার, মানে অবকাঠামোগত ভাবনা দরকার। অবকাঠামো মানে রেল লাইন কিংবা মেট্রো রেল আমি বলছি না, আমি বলছি বিশেষ করে শিক্ষা ব্যবস্থা। জি। এই শিক্ষা ব্যবস্থাই তো আসলে সক্ষম করে তোলে। আপনি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি করেছেন? একটা হযবরল অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে ঠেলে দিয়েছে। একজন শিক্ষক জানে না কি পড়াতে হবে, অভিভাবক জানে না যে আমাকে কি দেখতে হবে, আর শিক্ষার্থীর তো অবস্থা সমুদ্রে সাঁতার কাটা। তো এরকম অবস্থায় ফেলে দিয়ে প্রজন্মকে আসলে আপনি কি সক্ষমতা অর্জন করতে চান, নাকি আসলে প্রজন্মকে অক্ষম করেই দীর্ঘদিন রেখে দিতে চান? আচ্ছা, তো এইখানে যার স্যার ফলে এটা খুব বিবেচনা করা খুব জি জরুরি। জি, আমার একটা প্রশ্ন ছিল এরকম যে দেশের এই সর্বশেষ যে অবস্থা, এখন একটা মূল চ্যালেঞ্জ হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। অধ্যাপক আলী রিয়াজ, পুলিশের অনেক সদস্য, কত সদস্য নিহত হয়েছেন আমরা এখনো পরিষ্কার কোনো তথ্য পাইনি। 450-র বেশি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা যারা বাড়িতে গেছেন তারা নিজেদের বাড়িও, অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেককে বাড়ি থাকতে দেওয়া হয়নি। এই যে একটা অবস্থা, এবং তার প্রেক্ষিতে কর্মবিরতির কথা বলেছেন যে পুলিশের যারা অধস্তন কর্মচারী, যারা অফিসার না, তো এই যে একটা ব্যাপার তৈরি হয়েছে, এবং সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন মানে ল অ্যান্ড অর্ডার একেবারেই নাই দেশে, কিন্তু তারপরও এতটা বিশৃঙ্খল হয় নাই, যেহেতু ছেলেমেয়েরা স্টিল মাঠে এবং মানুষ নেমে আসছে, তারা নিজেরা চেষ্টা করে যাচ্ছে। এই জায়গাটা সামাল দেওয়ার জন্যে এবং এই পুলিশ বিভাগকে, তারা যারা নিচের দিকের যারা এই দাবিগুলো তুলছেন, তারা তুলছে যে পুলিশকে রিফর্ম, টোটাল রিফর্ম, এবং পুলিশ ব্যবস্থাকে টোটালি তারা মানে ভেঙে দেয়া হয়েছে তারা বলছেন। পুলিশের মধ্যে থেকে এই আওয়াজ আসছে। এই বিষয়টাকে কিভাবে আপনি দেখেন স্যার? আমি দেখি যে প্রশাসনিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সেগুলো নাগরিকের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হলে আপনাকে পুলিশ প্রয়োজন। কিন্তু এই পুলিশ ব্যাপারটা তো গত সরকার এটা সরকারি, মানে পুলিশ রাষ্ট্রের অংশ না হয়ে সরকারি দলের অংশতে পরিণত করা হয়েছে। তাদেরকে দিয়ে যা ইচ্ছা হয় তাই করা হয়েছে খুন খারাপি থেকে। তো এখন তাহলে আপনাকে একটা ক্লিনিং লাগবে। ক্লিনিং এর ইস্যুটা কি? সবাই তো আর অপরাধ করে নাই, কোথাও কোথাও বাধ্য হয়ে করেছে, অর্ডারের জন্য করেছে, ইত্যাদি বিভিন্ন। আপনি যদি পুলিশের উচ্চ পর্যায়ের যে সমস্ত ব্যক্তি এই ধরনের মানবতা বিরোধী কার্যক্রমে যুক্ত ছিল এবং অপরাধ করেছে, তাদেরকে চিহ্নিত করে নিয়ে আসেন, মানে অবিলম্বে তাদের আটক এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং বিচারিক ব্যবস্থা নেন, এইটা কিন্তু একটা মেসেজ পাঠাবে পুলিশকে যে তোমাকে যে নির্দেশ দিয়েছিল, বেআইনি নির্দেশ, তাকে আমরা ধরেছি। এখন তোমাকে আমরা এই মুহূর্তে ধরবো না, এই কারণে যে তোমার কাছে তুমি যদি মনে করো যে তুমি ভুল করেছো বলো, এবং সামগ্রিকভাবে এদেরকে আরেকবার সংগঠিত করা যায়, করতে হবে, তাই না? আপনি এর মধ্যে একটা অক্সিলারি ফোর্স আছে, সেটা আপনি একটা, যেটা কিছুটা করা হয়েছে, এই যে আনসার বাহিনীকে অ্যাক্টিভেট করা। এবং আনসার বাহিনী তো গত কয়েক বছরে প্রচুর পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছিল, এবং কোথাও কোথাও তাদের সামান্য ব্যবহৃত হচ্ছে। সৌভাগ্যবশত আনসার বাহিনীকে এইভাবে আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি, ক্ষেত্র বিশেষ হয়েছে, কিন্তু এটা মানে পুলিশের মতো অবস্থা হয়নি। জি তো আপনি এদেরকে অ্যাক্টিভেট করুন। হ্যাঁ, এদের তো ব্যাটালিয়নও আছে, ব্যাটালিয়ন যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করুন, তাদেরকে নিয়ে আসেন। ইতিমধ্যে পুলিশের মধ্যে এই এই ক্লিন আপটা করুন। ক্লিন আপ করা বলতে আমি বোঝাচ্ছি, ক্লিন আপ করার জন্য কিন্তু প্রথমেই ওই ওই এসআই টেসআইকে ধরে লাভ নেই। আপনাকে ধরতে হবে প্রথমে একদম, যে এটা আমরা তো জানি, মানে বাংলাদেশ তো 15 বছরের সংবাদপত্র করলেই বোঝা যায় কোন পুলিশ কি করে, পুলিশের অফিসাররা কি করেছে, তাই না? আপনিও জানেন, আমিও জানি। তো প্রশ্ন হচ্ছে যে আপনি এদেরকে মানে অ্যাকাউন্টেবল করেন। তো অ্যাকাউন্টেবল করলেই আসলে পুলিশের কনফিডেন্সটা তৈরি হবে যে ভাই যে যে অপরাধ করছে তাকে নিচে আমাকে নেবে না। এবং যারা এর মধ্যে দলীয় বিবেচনায় যুক্ত হয়েছিল, আহ, মানে তারা নিজেরা হয় চলে যাবে, অথবা আপনি তাদের শনাক্ত করে তাদের বলেন যে এবার বাড়ি যেতে পারেন। জি বাড়ি যান, আপনি নাগরিক হিসেবে নিরাপত্তা পাবেন। কিন্তু যদি কখনো অপরাধ টপরাধ করে থাকেন, আদালতে আসে আপনাকে ডেকে নেওয়া আসা। জি এটা কঠিন কাজ, অসম্ভব কাজ না। এটা কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ করাটাই তো সরকারের একটা জরুরি পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, তার তো জরুরি কাজই করার কথা, জি। তাই না? এটা যদি নিয়ম নীতির কাজ হইতো, তাহলে তো আর আমরা এত বড় কোনো অভ্যুত্থানের পরে আলোচনাই করতাম না। পুলিশ কি করে এটা নিয়ে আমরা তো আলোচনাই করতাম না তার সাথে। না, পুলিশের যেই ক্ষমতা আমরা দেখেছি, অসীম ক্ষমতা,
এবং যে পরিমাণে সবশেষ এই ঘটনা শুরু হওয়ার আগ পর্যন্ত মিডিয়ায় আমরা প্রায় প্রত্যেক দিন আলাপ করেছি, আমার মনে হয় 10 দিন কন্টিনিউয়াসলি বেনজির আহমেদের। জি ইনফরমালি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। জি জি পুলিশের আসলে তো ক্ষমতা নাই, কিন্তু আইনি ভাবে নাই। জি আপনি আইন টাইন খুলে দেখেন, পুলিশের আইনটা এই যে গুলি টুলি করছে না, জি এগুলির কোনো আইনি ভিত্তি টিত্তি নাই। জি ফলে এগুলি মানে পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে এটাকে পুলিশ হিসেবে ব্যবহার করা হয়নি, এটা এক্সটেন্ডেড মানে অফিসিয়াল ওয়েপেন দিয়ে সরকারি দল তৈরি করা হয়েছে। ফলে এদের মানে পুলিশ যে অমানবিক আচরণ করেছে, তাই না? জি সে অমানবিক আইনি ভিত্তি নাই তো। জি আমি ডক্টর তানজিম স্যার আপনাকে জিজ্ঞেস করি এই বিষয়টা। অ্যাডমিন অফিসার যারা ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের, এখানে একটা বিশাল সবার মধ্যে একটা টেনশন এখন যে কি হবে, দলীয় লেজুর বৃত্তি। আগে একটা সময় ছিল যে হ্যাঁ 5 বছর আওয়ামী লীগ 5 বছর বিএনপি থাকলে যারা একটা সিস্টেমের মধ্যে থাকতো সবাই একটু ভয়ে থাকতো, আচ্ছা 5 বছর পর ওরা আসলে তো আমার সমস্যা। এখন তো সেইটাও নাই, 15-17 বছর ধরে পাওয়ারে এই যে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে, এই জায়গার মানে সলিউশনটা কি হবে এটা কেউ বুঝতে পারছে না। আপনার মতামত কি? মানে এটা তো আসলে কোনো সহজ সমাধান নেই, কারণ আপনার প্রতিষ্ঠান যখন ধ্বংস করে ফেলেন সাধারণত এটাকে তখন নতুন করে তৈরি করতে হয়। এখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে এটা খুব সহজ, কিন্তু একটা দেশ রাষ্ট্র হিসাবে আছে কিন্তু আসলে প্রশাসনিক ভাবে এটার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এবং স্যার যে পুলিশের কথা বলেন, পুলিশ থেকে প্রশাসনও কিন্তু ব্যতিক্রম কিছু না। এবং ওই যে ব্যক্তি কেন্দ্রিকতা এবং ব্যক্তি কেন্দ্রিক যে স্বৈরাচারী ব্যবস্থা, এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ছিল, প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একই রকম স্বৈরাচারী ব্যবস্থা তৈরি হচ্ছে। আমরা যদি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাও বলি, আমাদের যারা উপাচার্য হয়েছেন এই গত 15 বছর, জি তারা যেসব কর্মকাণ্ড করেছেন, বিশ্ববিদ্যালয়ের মান যেখানে নামিয়ে ফেলেছেন। আমি রিসেন্ট আমাদের বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল কিছুদিন আগে, সেই অ্যাপয়েন্টমেন্টের আমি উদাহরণ দিই কি করেছি আমরা। ঠিক এটার ব্যতিক্রম আমি কোয়াইট শিওর প্রশাসনেও ছিল না, একই চরিত্র নিশ্চয় ছিল, কারণ ওই যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী এক ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থা, এটার জি সরকারের শীর্ষ পর্যায়ে থাকার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটার প্রতিফলন করছে। জি আমরা অনার্স মাস্টার্স এ ফার্স্ট এরকম ক্যান্ডিডেট নেইনি, অনার্সে ফার্স্ট মাস্টার্সে সেকেন্ড, কিংবা মাস্টার্সে ফার্স্ট অনার্সে সেকেন্ড, কমিউনিটি স্কলারশিপ নিয়ে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, জি মেরিট নিয়ে পাশ করেছেন, সেই ক্যান্ডিডেট বাদ দিয়ে আমরা পেছনের, আমরা যখন ওই যে সিরিয়াল করি তাদের রেজাল্ট অনুযায়ী খুব সহজেই বোঝা যায় যে আসলে কোন 3 জনের চাকরিটা পাওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে ওই প্রক্রিয়াটাকে বৈধ করার জন্য একজনকে একটা ভালো নিল, বাকি 2টা নিল। 10 জন যদি ক্যান্ডিডেট থাকে সিরিয়াল করার পরে, 9 আর 10 কেন নিয়ে যাচ্ছে? তাদের একটা রাজনৈতিক পরিচয় অথবা প্রভাবশালী কারো হচ্ছে কন্যা। এবং প্রশাসনের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে, কিংবা আপনি যদি যে সিভিল সার্ভিসের কথা বলেন, কিছু ব্যতিক্রম ছিল, কিছু ভালো ঘটনা সিভিল সার্ভিসের ক্ষেত্রে ছিল, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু তার যে ছাত্রলীগের পরিচয়টা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আপনার পুলিশের যে কাজটা করেছেন, যে যারা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন হলে বিভিন্ন সরকারি ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন, তাদের অনেকেই কিন্তু এই পরিচয় দিয়ে আপনার এই পুলিশ সার্ভিসে এসেছেন, যার ফলে প্রশাসনেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবার ঠিক যারা আছেন প্রমোশনের ক্ষেত্রে কিংবা ভালো কোনো পোস্টিং পাওয়ার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে, এবং সে একই রকম আনুগত্য, যার ফলে খুব স্বাভাবিকভাবেই যখন যার প্রতি আপনি আনুগত্য প্রকাশ করে টিকে থাকলেন, যে তার যখন অনুপস্থিতি ঘটবে পুরো প্রশাসন তখন নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি টেনশনে আছেন যারা আসলে দুর্নীতিগ্রস্ত ছিলেন, এবং এই স্বৈরাচারী শক্তির অংশ হিসাবে ওই স্বৈরাচারী শক্তিটাও উনি ওনার প্রশাসনে শক্তিশালী ভাবে ব্যবহার করছেন, আচ্ছা যার ফলে একটা টালমাটাল অবস্থা হবে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। এখন যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন, তাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক ব্যক্তিগুলাকে চিহ্নিত করা। কিন্তু আবারও যদি অনেকে বলবে যে আরে আমি তো বঞ্চিত ছিলাম, আমাকে প্রমোশন দেওয়া হয় না কেন, আমি অমুক করতাম, এখন কিন্তু বিভিন্ন পরিচয়ে বিভিন্ন মানুষ আসবে, কিন্তু এর মধ্য থেকে সঠিক মানুষটা এবং বলবে আমি আমার এগেনস্টে এতটা মামলা হয়েছিল, কিংবা আমাকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে, আমাকে অমুক করা হয়েছে, এরকম অনেক গল্প কিন্তু আসবে।
এবং এই গল্পর মাঝ থেকে ফিল্টার করার ক্ষমতাটা ওই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি জনপ্রশাসনের দায়িত্বে থাকবেন তার সেই ক্ষমতাটা থাকতে হবে যে আসলে সঠিক মানুষগুলোকে বাছাই করে প্রশাসনিক দায়িত্বগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। আচ্ছা, এখন আমরা এই একদম চ্যালেঞ্জটা শেষের এই দিকে এই চ্যালেঞ্জটা জি কিভাবে করতে পারবেন তার উপর নির্ভর করবে এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। জি এইটা একটু আমি এখানে জিজ্ঞেস একটু করতে বলি, চাই একই প্রশ্ন। জি স্যার। তানভীরের সাথে একটু সুর মিলিয়ে বলি। জি প্রথম কাজ আমার কাছে মনে হয় আগে ওনারা করতে চান তো, মানে যারা দায়িত্ব নিলেন তারা চান তো, আমি ধরে নিচ্ছি চান, কারণ প্রফেসর ইউনূস চাইবেন না তার তো আমার মনে করার কোনো কারণ নেই। তো আমার কথা হচ্ছে ওনারা সবাই মিলে আমাদেরকে একটু বলুন, মানে গোটা জাতিকে স্পষ্ট একটা দিক নির্দেশ, এই করতে চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। যে মানুষেরা তরুণদের ডাকে লক্ষ লক্ষ মানুষ জীবন বাজি রেখে ঢাকা দখল করতে ফেলতে পারে, তারা একটা প্রশাসনিক এবং একটা মানে সামনের দিকে এগোবার পথ যদি প্রফেসর ইউনূস এবং তার অন্যরা ডাকেন, আসবে না কেন? জি এই জায়গায় ছোট্ট করে জাস্ট আমাদের হাতে 1 মিনিটের মতো টাইম আছে স্যার, যদি বলেন যে এই সরকারের এখন এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জ কি এবং এই মুহূর্তের ইমার্জেন্সি কাজটা কি? ইমার্জেন্সি কাজ হচ্ছে যেটা প্রফেসর ইউনূস বলছেন, ডিসিপ্লিন। প্রথমে আপনি নাগরিকের মধ্যে নিরাপত্তার ভাবটা তৈরি করুন, তারা যেন নিরাপদ বোধ করেন। কারণ দুটা সোর্স থেকে ঝামেলাটা হচ্ছে, একটা সোর্স হচ্ছে যে কিছু লোকজন এমনিতেই ঝামেলা করতে চায় সুযোগ পেলে, আরেকটা হচ্ছে রেমনেন্টস অফ দ্য লাস্ট রেজিম। গত রেজিমের যারা চলে গেছে তারা অস্ত্র পয়সা টয়সা দিয়ে গেছে, এরা এখন একটা ইনস্টেবিলিটি তৈরি করতে চায়। আমার কথা হচ্ছে প্রথমে এটা স্ট্যাবলিশ করুন, আর আমাদের বলেন আগামীতে কি হবে, তারপরে আমরা দেখি কোথায় যাই আমরা। জি মানে সেই ক্ষেত্রে আমি মনে করি জি। যে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি আছে, এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা, জি। এটা খুবই জরুরি ভিত্তিতে একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা সারতে হবে, নইলে কিন্তু এই জি। শৃঙ্খলা ফিরে আসা সহজ হবে না। কারণ প্রচুর আর্মস এবং বিভিন্ন রকমের রাইফেলের আমরা ব্যবহার দেখেছি যে অনেক বিভিন্ন মানুষ মানুষের হাতে আছে। যারা এই আর্মস লুট করেছিলেন তারা কিন্তু অনেক মানুষ ফিরিয়ে দিয়ে গেছেন আজকে এবং দিয়ে যাচ্ছেন। আজকে আহ্বান আর্মস জানানো লুট হয়েছে। শুধু না, শুনেন, বলে নেই শুনেন, শুধু লুট আর্মস শুধু করেছিল লুট যারা, না, আর্মস কিন্তু দেওয়াও হয়েছে ও বেছে আচ্ছা, Right. কিছু যেগুলো আর্মস অবৈধ বাইরে অস্ত্র থেকে আছে। এসে জি যুবলীগ ছাত্রলীগের জি, জি। নেতাদের স্থানীয় পর্যায়ে দেয়া হয়েছে। জি আমরা 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 Right. বিশ্ববিদ্যালয়ের সেটাই এলাকায় হচ্ছে কারা এগুলা সময়- করেছে এগুলা কিন্তু সবাই চিহ্নিত আছে আমাদের সিসি। সময় শেষ হয়ে গেছে স্যার। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আপডেট 24-এ আপনারা আলোচনা শুনছিলেন, বিবেচনা আপনাদের হাতে।